শেষ হলো আরো একটা বছর। আসলে একটা বছর শেষ হয় না, একটা বছরের সাথে সাথে অনেক কিছু শেষ হয়। আবার তেমনি নতুন বছর যখন শুরু হয় তখন নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন আশা, প্রত্যাশা, ভালো লাগা, ভালোবাসা, সবকিছু। এই যে আমরা প্রত্যেকটা বছর কাটাই, প্রত্যেকটা বছরের অনেক অনুভূতিগুলো আমাদের সঙ্গে থাকে। এই অনুভূতির মধ্যে আমার সঙ্গে যেগুলো থাকে বিশেষভাবে সেগুলো হচ্ছে এই বছরে কালেক্ট করা বেস্ট মেমোরিজ। এবং এই বেস্ট মেমোরিজ এর মধ্যে আমি সবসময় রাখি বেস্ট বুকস গুলো। এই বছর যে বইগুলো আমি পড়েছি সেই বইগুলোর মধ্যে থেকে ভালো লাগার কিছু বই নিয়ে আজকে আমি কথা বলবো। আমি আশা প্রত্যাশা নিয়ে কথা বলছিলাম। প্রথমেই আমি যে বইটা দেখাবো ওবায়দ হকের লেখা জলেশ্বরী। এই বইটা একজন যুবক যে বিদেশ থেকে এসেছে, সে জলেশ্বরীর খোঁজে যাচ্ছে। জলেশ্বরী একটা গ্রাম, কিন্তু যখন সে জলেশ্বরীর খোঁজে যাচ্ছে সে যে কি কি দেখতে পাচ্ছে, সে তার দেশের মানুষ, দেশের পরিস্থিতি, আরো অনেক আপন মানুষকে দেখতে পাচ্ছে। সে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। লোভ, হিংসা, দেশ, ভালোবাসা, ভালো লাগা সমস্ত কিছু তাকে ঘিরে ধরছে। এবং যখন সে আলটিমেটলি জলেশ্বরীতে পৌঁছাচ্ছে সে কি পাচ্ছে, বা এই জলেশ্বরী, এটা আমার মনে হচ্ছে কোথাও একটা রূপক ধর্মী ব্যাপার। এই আমাদের প্রত্যেকের জীবনে একটা জলেশ্বরী থাকে। আসলে জলেশ্বরী একটা গন্তব্য যার জন্য আমরা সারাটা জীবন ছুটে বেড়াই। একটা প্রশ্নের উত্তর যেটা আমরা এই জীবনে পাবো কিনা জানি না, কিন্তু সবাই খুঁজতে থাকি। এই বইটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, তাই বেশি কিছু বললাম না। ওবায়দ হকের লেখনী আমাকে সবসময় মুগ্ধ করে। নির্মিত লেখা বলতে যেটা বোঝায় ওবায়দ হক সেটাই লেখে। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো ওবায়দ হকের লেখা নীল পাহাড়। নীল পাহাড় পাহাড়ি মানুষ এবং সমতল মানুষ, এই দুই ধরনের মানুষের কথা বলে। এই দুই ধরনের মানুষের মধ্যে সংযোগ বা সেতুর কথা বলে। পাহাড়ি মানুষকে সমতলের মানুষ যেভাবে দেখেন এবং সমতলের মানুষকে পাহাড়ি মানুষ যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, সেটা লেখক খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। একই সাথে যে নীল পাহাড় বলে যে রহস্যটা রয়েছে, সেই রহস্য এখানে ঘনীভূত হয়েছে এবং শেষে গিয়ে সমাধান হয়েছে। যদি প্রচ্ছদটাকে একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে পাহাড় রয়েছে আর এখানে রয়েছে শহর। একটা মানুষ তার জীবনের দুটো যে পর্যায় রয়েছে, দুভাবে, একবার শহরে গিয়ে এবং পাহাড়ে গিয়ে সে কিভাবে তার জীবনটাকে কাটাচ্ছে, পাহাড়ি মানুষদের কি করে সে আপন করে নিচ্ছে, যেখানে সমতলের মানুষ দেখলেই পাহাড়ি লোকেরা বাঁকা চোখে তাকায়। এবং মানিক মিত্রের এই যে একটা দেশের সংখ্যালঘু হওয়া, তার যে জীবনযাত্রা, এই সমস্ত কিছু সমাজের আরো বিভিন্ন দিক, লোভ, হিংসা, করাপশন, সমস্ত কিছু এখানে উঠে এসেছে। এবং খুব টানটান একটা উপন্যাস। আমার মনে হয় সামাজিক থ্রিলার বলে যদি কোনো জ্বর হতো আলাদা করে, ওবায়দ হকের লেখাগুলো সেই জ্বরেই পড়তো। এরপর আমি যে বইটা বলবো, কাহা গেলে তোমা পাই, জয়দেব মুখোপাধ্যায়ের লেখা। কাহা গেলে তোমা পাই চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্যকে নিয়ে লেখা। তিনি খুন হয়েছিলেন, নাকি নীলাচলে বিলীন হয়েছিলেন, না নীল মাধ্যমে মিলে গিয়েছিলেন, নাকি তিনি পুরী ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে তার জীবনটা বাকি জীবনটা কাটিয়েছেন। একটা তথ্য এটাও বলে তিনি নাকি তারপরে প্রায় 100-200 বছরও বেঁচে ছিলেন। একজন যুবক, তিনি পুরীতে যাচ্ছেন এবং এই রহস্য সমাধান করার চেষ্টা করছেন। আসলে জয়দেব মুখোপাধ্যায় নিজের যেভাবে এই রহস্যের জট সমাধান করছিলেন সেই আদলেই এই বইটা লিখেছিলেন। কিন্তু এই বইটার দ্বিতীয় পার্ট আসার আগে তিনি এবং তার মা পুরীতে খুন হন। কি কারণে হন জানা যায় না। মনে করা হয় বইটার দ্বিতীয় খণ্ড বা এমন কোনো সত্যি হয়তো তিনি পেয়েছিলেন, সেই জন্যই খুনটা হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে নিয়ে জয়দেব মুখোপাধ্যায় কোন রহস্য সমাধান করেছিলেন বা কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটা আমরা কোনোদিনই জানতে পারবো না। কিন্তু এই বইটা আপনার মনে আরো অনেক প্রশ্ন জাগিয়ে দেবে, যেটার সমাধান হয়তো আপনি নিজে আরো পড়ে করতে চাইবেন বা পারবেন। বইটা আমার ভীষণ ভালো লেগেছিল, ভাবিয়েছিল এবং আরো পড়ার, চৈতন্য মহাপ্রভুকে নিয়ে পড়ার আরো আগ্রহ বাড়িয়েছে। এই বইটাও আমি আমার পড়া বেস্ট 2023 বেস্ট রিডের মধ্যে এই বইটাকেও রাখবো। এরপর যে বইটা নিয়ে আমি কথা বলবো সেই বইটা আমার কাছে এই মুহূর্তে নেই। বইটা হচ্ছে বরিমপুর বাইফোকালস, কৌশিক সামন্তের লেখা। বরিমপুর বাইফোকালস আদতে একটি নন ফিকশন বা স্মৃতিচারণামূলক গ্রন্থও আমরা বলতে পারি। লেখক তার প্রথম পোস্টিং পেয়ে যখন বরিমপুরে যান, শহর ছেড়ে গ্রামে, তখন তার জীবন, গ্রামে গিয়ে কি কি তিনি ঘটনা উপলব্ধি করেন বা তার জীবন কিভাবে পরিবর্তিত হয় বা জীবন কোন কোন ঘটনার মধ্যে দিয়ে যায়, সেই সমস্ত ঘটনা নিয়েই লেখা বরিমপুর বাইফোকালস। এটারও একটা ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে। বরিমপুর বাইফোকালস হাসায়, কাদায়, ভাবুক করে, জীবন নিয়ে ভাবতে দেখায়, একটা আলাদা দর্শন দেখায়, সমস্ত কিছু রয়েছে, একটা ফুল প্যাকেজ যদি বলি। এবং বরিমপুর বাইফোকালস পড়তে গিয়ে আমার মনে হয়েছিল জীবন এত বর্ণময় হয়। তারপরেই মনে হয়েছিল জীবন বর্ণময় হয়, সেটাকে প্রকাশ করার ক্ষমতা জানতে হয়। কৌশিক দা একদম দারুণভাবে সেটাকে প্রকাশ করেছে ওই বইতে, দারুণভাবে লিখেছে। এবং কৌশিক দার লেখনির জন্য ওই গল্পগুলো, ওই ঘটনাগুলো আমাদের মনে গেঁথে থেকেছে। অনেক কিছু রয়েছে। বরিমপুর বাইফোকালস দারুণ একটা বই, যারা পড়েননি আমি অবশ্যই বলবো, সামনে বইমেলা আসছে, কিনে নিতে পারে। এবং হ্যাঁ, আজকে আমি যে বইগুলো বলছি সবগুলো বই আমি বইমেলাতে আপনাদের কেনার জন্য সাজেস্ট করছি। আলাদা করে এবার হয়তো কোনো ভিডিও আসবে না। তো আমাদের বেস্ট রিড গুলো যদি আপনি পড়ে না থাকেন অবশ্যই দেখতে পারেন। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো প্রাণনাথ হইও তুমি, প্রীতম বসুর লেখা।
এই বইটা একটা ঘোর সৃষ্টি করেছিল। এই বইটা পড়ার সময় নিজের মধ্যে যে রাগ হয়, যে ক্ষোভ হয়, মনে হয় যে বাঙালি হিসাবে আমি কি করেছি বা আমি আমার সংস্কৃতির জন্য কি করেছি, আদতে কিছুই করিনি, সেটি আরো একবার মনে করায়। যেভাবে লেখাটা শুরু হয়, যেভাবে একটা রহস্য ঘনীভূত হয়, প্রাণনাথ বলে একজন যে সনাতনী কীর্তন গাইতে গাইতে গিয়ে নীলমাধবে বিলীন হয়ে যাচ্ছে, কোনো ছিদ্র নেই, কোনো কিছু নেই, একটা মন্দির থেকে একটা মানুষ উধাও হয়ে গেল। আমি কিছুক্ষণ আগে কাহা গেলে তোমা পাই নিয়ে বলছি, চৈতন্য মহাপ্রভুর এই যে বিলীন হয়ে যাওয়াটা মানুষ মানতে পারেনি, তাহলে প্রাণনাথ সেখানে কি করে, প্রাণনাথের বিলীন হয়ে যাওয়া কি করে সম্ভব? প্রাণনাথ সে আবার একধারে রয়েছে, তাকে একধারে পুলিশ খুঁজছে, ব্রিটিশ পুলিশ, যে ব্রিটিশ পুলিশ অর্থাৎ আমরা বুঝতে পারছি সে বিপ্লবী, আবার একই সঙ্গে দেখা যাচ্ছে সে ভক্তির মাধ্যমে বিলীন হয়ে যাচ্ছে। অনেক কিছু এসছে ব্রিটিশ টাইমে ভারতীয়দের উপর, বাঙালিদের উপর যে অত্যাচার হয়েছে, স্বাধীনতা সংগ্রাম এসেছে, কীর্তন এসেছে, বর্তমান সময়ে এসেছে, পদাবলীর মতো কিছু মানুষ এসেছে যারা জীবন বিপন্ন করে নিজের সংস্কৃতিকে বাঁচানোর জন্য লড়ছে। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সংস্কৃতি, ধর্ম সমস্ত কিছু আছে এখানে। আমার ভীষণ ভীষণ ভালো লাগার একটা বই প্রাণনাথ প্রিয়তম। এরপরে যে বইটার কথা বলবো সেটা হলো নারায়ণ সান্যালের লেখা আবার যদি ইচ্ছা করো। এই বইটা নিয়ে আমাদের চ্যানেলে কোনো ডিটেলস ভিডিও নেই, আমি আশা করছি 2024-এ অবশ্যই আসবে। তাও যদি একটু বলি, ভিনসেন্ট ভ্যান গঘ, বিখ্যাত পেইন্টার, এই চিত্রশিল্পীর জীবনকে নিয়েই লেখা, এবং তার সঙ্গে এসেছে আরো কিছু মানুষ, তার সঙ্গে আনুষঙ্গিক কিছু মানুষ। পল গগাও এখানে এসেছেন, কিন্তু খুব অদ্ভুত ভাবে এই সমস্ত চরিত্র এখানে এসেছে বাঙালি হিসেবে। ভিনসেন্ট ভ্যান গঘ এবং পল গগার জীবনকে প্রায় অপরিবর্তিত রেখে সেগুলোকে ভারতের প্রেক্ষাপটে এনে লেখা দারুণ এক উপন্যাস। বইটার বেশিরভাগ জুড়েই রয়েছে বিষণ্ণতা, কষ্ট, কারণ ভিনসেন্ট ভ্যান গঘের জীবনটা না খুব দুঃখময় একটা জীবন। আসলে যেটা আমরা জানি, শিল্পীদের জীবন সবসময় কোথাও একটা না পাওয়ার উপরেই দাঁড়িয়ে থাকে। প্রচুর শিল্পী আছেন যারা মরে যাওয়ার পরে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাদের শিল্প দাম পায়, এবং ভিনসেন্ট ভ্যান গঘও তাই। জীবিতকালে তার মাত্র একটা ছবি বিক্রি হয় এবং মৃত্যুর পরে তিনি আকাশ ছোঁয়া খ্যাতি পেয়েছেন। আমার মাঝে মাঝে মনে হয়, জানি না মৃত্যুর পরে এই খ্যাতিগুলো সেই মানুষটা তো দেখে যেতে পারে না। আর একটা খুব সুন্দর লাইন আছে, ভিনসেন্ট ভ্যান গঘকে যখন জিজ্ঞাসা করা হয় মৃত্যুর পরে তিনি স্বর্গে যেতে চান না পৃথিবীতে আসতে চান, তিনি বলেন তিনি আবার পৃথিবীতে ফিরে আসতে চান। এই কথাগুলো আপনাকে ভাবাবে, এই বইটাও আপনাকে ভাবাবে। আবার যদি ইচ্ছা করো নারায়ণ সান্যালের, এটাও আমার এই বছর পড়া বেস্ট বইয়ের মধ্যে থাকবে। আর হ্যাঁ, ডিটেলস কথা অবশ্যই কোনো ভিডিওতে বলবো এবং খুব তাড়াতাড়ি বলবো। এরপর আমি দুটো বইয়ের কথা বলবো, মূলত একটা সিরিজের কথা বলবো। আপনারা জানেন থ্রিলার বা ডিটেকটিভ এই ব্যাপারটাকে আমি হয়তো একটু এড়িয়ে চলি, কিন্তু যে বইটা আমাকে এই ছক থেকে, মানে আমার পরিচিত বা আমার কমফোর্ট জোন থেকে বেরোতে সাহায্য করেছিল এবং আমি যার দুটো বই একদম এক নিঃশ্বাসে পড়েছিলাম, সেই বইটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিদ্যুৎলতা বটব্যাল, সংঘর্ষ। অ্যাকচুয়ালি আত্মপ্রকাশ এবং সংঘর্ষ দুটো বই। আত্মপ্রকাশটা আমার এক ভাইয়ের কাছে আছে, পড়তে নিয়ে গেছে। অদিশা সরকারের লেখা এই দুটো বই বিবি সিরিজ নামেও বিখ্যাত, এবং দুটো বই শেষ নেই, তৃতীয় একটা বই আসবে। বিবি হচ্ছে সোনাগাছিতে থাকে, বিবি হচ্ছে হ্যাকার পেশায়। বিবির সঙ্গে নীল বলে পুলিশের একজন হোমিসাইড ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টরের দেখা হবে এবং তার সঙ্গে মিলে বিবি কি করে রহস্যের সমাধান করবে। প্রথমে একটা কাঠবাদামের গন্ধ বলে একটা ছোট গল্প দিয়ে বিবির ইন্ট্রোডাকশন হয়, কিন্তু যত গল্প এগোতে থাকে আমরা দেখতে পাই যে একটা মূল বড় সিন্ডিকেট রয়েছে যারা হচ্ছে একটা বড় চক্র চালাচ্ছে, এবং সেখানে বিবি কি করে যুক্ত হয়ে যায়, বিবি কি করে তাদের প্রধান শত্রুতে পরিণত হয়। সাকি ভার্সেস বিবির এই যে রেসটা না, কখনো ভিলেন এগিয়ে যাচ্ছে, কখনো হিরো এগিয়ে যাচ্ছে। হিরো বলতে আমি অবশ্যই বিবির কথা বলছি, বিবি এগিয়ে যাচ্ছে, এই জিনিসটাকে ভীষণভাবে উপভোগ করা যায়। এবং মেয়ে ডিটেকটিভ বা মেয়ে লিড চরিত্র তো একটু কম, তার জন্য আমাদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করেই থাকে। বিবি সেই খারাপ লাগাটাকে কমিয়ে দেয়। বিবি আদতে শার্লক হোমসের আদলে তৈরি করা একটা চরিত্র, বা শার্লককে মাথায় রেখে করা, এবং এখানে যেমন আপনি পড়তে গিয়ে বুঝতে পারবেন বিবি খামখেয়ালি, বিবির কোনো বোহেমিয়ান লাইফস্টাইল বিবিও কাটায় শার্লক হোমসের মতো, এবং লেখিকাও শুরুতেই তার জবানবন্দিতে সেটা লিখেছে। লেখিকা এবং বিবির মধ্যে একটা কথোপকথন আছে, সেটাও দারুণ। এই দুটো বইও আমাকে যেহেতু আমার ছক বেঁধে মানে আমার কমফোর্ট জোন থেকে বেরোতে সাহায্য করেছে, সেই জন্য লিখেছি। অবশ্যই বইগুলো নিয়ে আমার একটু খারাপ লাগাগুলো আছে, সেগুলো আমি ডিটেলস ভিডিওতে বলেছি, কিন্তু অবশ্যই যারা থ্রিলার এবং ডিটেকটিভ পছন্দ করে এই সিরিজটা অবশ্যই চেক করুন। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জিন্দের মন্দির। এটা এবছর আমি নতুন পড়ছি না, প্রায় 12 থেকে 13 বছর আগে এই বইটা আমি প্রথম পড়েছিলাম, আর এবার যখন আমি পড়লাম আমাকে এক আলাদা মুগ্ধতা, আলাদা ভালো লাগা ঘিরে ধরলো। জিন্দের বন্দি এমন সময় আমি পড়েছিলাম যখন আমি কোনো বই শেষ করতে পারছিলাম না, যখন আমার 5-6টা বই মাঝপথে ছিল এবং সবগুলো আমি কিছুটা পড়ে রেখে দিয়েছিলাম। সেই মুহূর্তে ওয়ান রিডে আমি এটা শেষ করি। ভারত আর সাউথ আফ্রিকার খেলা ছিল সেদিন, খেলা দেখতে দেখতেই পড়ছিলাম, খেলার পরে শেষ করেছিলাম।
জিন্দের বন্দি প্রিজনার অফ জেন্ডা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা, এবং এই বইটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ডিটেলস ভিডিও বানাবো। ক্লাসিক, তাই বলার কিছু দরকার নেই, কিন্তু যেহেতু এই বছর আমাকে আলাদা একটা ভালো লাগা দিয়েছে এই বইটা, সেই জন্য আমি আজকে এটা দেখিয়ে গেলাম। ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা, দারুণ একটু কথা হবে অন্য কোনো ভিডিওতে। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো নিখাদ বাঙালির লেখা বাঙালির দুর্গাপুজো। এই বইটা আমি এখনো শেষ করিনি, শেষের 50 পাতায় আমি আছি। তো ওই বইটা আমি এই কারণে দেখাচ্ছি, এই বইটা আমাকে যেভাবে ভাবতে শিখিয়েছে বা জীবন নিয়ে আমার চিন্তা ভাবনা যেভাবে পরিবর্তন করেছে, বা আমি আরো বলতে পারি আমার সংস্কৃতি, আমার ধর্ম নিয়ে আমাকে যেভাবে ভাবতে, যেভাবে জানতে উদ্বুদ্ধ করেছে, সেই জন্য এই বইটাকে রেখেছি। আরো একটা কারণ হচ্ছে লেখক যেভাবে লিখেছেন, এত ভারী একটা বিষয় তিনি যেভাবে কাকা এবং ভাইপোর মধ্যে কথোপকথন দিয়ে, বা একটা উপন্যাসের মধ্যে দিয়ে, যে উপন্যাসে বন্ধুত্ব আছে, যে উপন্যাসে পরিণত বয়সের প্রেমও আছে, আবার ওই যে সেই হয় না উঠতি বয়সের প্রেম আছে, ক্লাবের পুজো আছে, পাড়ার পুজো আছে, কলকাতার দুর্গাপুজো আছে, খাওয়া দাওয়া আছে, শপিং আছে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে বাঙালির দুর্গাপুজোকে, বা দুর্গাপুজো কি, আমাদের যে বিভিন্ন দেবদেবী রয়েছে, আমাদের এই দেবদেবী এলেন কোথার থেকে, দেবী এই যে শক্তি, আত্মার বিভিন্ন অবস্থা, স্বর্গের বিভিন্ন স্তর, পাতালের বিভিন্ন স্তর, বিভিন্ন কিছু এসছে। আপনি হয়তো বুঝতেও পারবেন না, আপনি কত এই বইটা পড়ার আগে এবং পড়ার পরে আপনি সেম মানুষ কোনো মতেই থাকবেন না। অনেক কিছু জানবেন, জানার আগ্রহ বাড়বে। শেষ হওয়ার পরে আমি ডিটেলস ভিডিও বানাবো, কিন্তু যেহেতু এই বছর এই বইটা আমার লাইফে অনেকটা ইম্প্যাক্ট ফেলেছে, সেই জন্য আমি অবশ্যই এটাকে আমার এবছর পড়া বেস্ট লিস্টে রাখবো। বইটার পিডিএফ অ্যাভেলেবেল আছে, এবং তারপরে বইটা ছাপা হয়েছে, এবং ছাপার পরেও বইটা এত বিক্রি হচ্ছে, তো বোঝাই যায় পিডিএফও আপনি পড়ে দেখতে পারেন, এবং সেটা লিগাল পিডিএফ, সেই জন্যই পিডিএফ এর প্রমোট করছি। আদারওয়াইজ পিডিএফ প্রমোট করা যে কোনো রকম পুনরুৎপাদন বই পড়বো বলে সমর্থন করে না। এই বইটাকে আমি আমার পড়া বেস্ট বইয়ের মধ্যে রাখবো। আর শেষ হলে অবশ্যই কথা হবে। এরপর আমি যে বইটা বলবো, একদম বছরের শুরুতে পড়া মিথিল ভট্টাচার্যের লেখা পরাহত ভাগ্যনায়ক। এই বইটা পরাহত ভাগ্যনায়ক মূলত শ্রীকৃষ্ণকে নিয়ে লেখা, কিন্তু শ্রীকৃষ্ণ সেখানে দেবতা হিসেবে আসেননি, এসেছেন একজন সাধারণ মানুষ হিসাবে। কিন্তু যে সাধারণ মানুষকে দেখেও আমরা মুগ্ধ হতে পারি, যার মধ্যে একটা মায়া আছে, যার মধ্যে একটা আলাদা কারিশমা আছে, সেই শ্রীকৃষ্ণের জীবনে ঘটা বিভিন্ন ঘটনা, যেমন পুতনা রাক্ষসী বধ হোক, কালিয়া দমন হোক, বা একেধারে কংস বধ হোক, বা রাধার সঙ্গে তার সেই সুন্দর প্রেমের সম্পর্ক, সমস্ত কিছুকে যদি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয় বা মানবিক বুদ্ধি দিয়ে বিচার করে সেগুলো সমাধান করা হয়, তাহলে কেমন হবে, সেই সমস্ত কিছুই লেখক এখানে লিখেছেন। দারুণ একটা বই। এই বইটা নিয়ে আমার ডিটেলস কথা বলা হয়নি, এবং খুব তাড়াতাড়ি আমি বলবো। এই বইটা কখনোই একটা পার্টে শেষ হয়ে যায়নি, এরপরে আরো একটা পার্ট আসবে, এবং তার মধ্যেখানে সেতু হিসাবে আসছে নাসত্য পুত্র বলে একটা বই, যেটা স্পিন অফ এর কাজ করবে, এবার বইমেলায় প্রকাশিত হবে। সেই বইটার জন্য আমি মুখিয়ে রয়েছি। আর এই নামটা নিয়ে যদি বলা হয়, যিনি রাজা হবেন, যে তিনি জন্মালেন কারাগারে, ট্র্যাজেডি যার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, মহাভারতের নায়কও তিনি, মহাভারতের খলনায়কও তিনি। ভাগ্যের কোন পরিহাসে তার পরিণতি এরকম হলো, অথবা যার পাওয়ার কথা ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু, কিভাবে তার প্রেমটা পর্যন্ত অধরা থেকে গেল, সেই সমস্ত কিছু নিয়ে লেখা হয়েছে। বইটা আমার ভীষণ প্রিয়, এবং যেভাবে মিথিলদা লিখেছেন, মানে ছক ভাঙা একটা ব্যাপার রয়েছে, সেই জন্য আমি এই বইটাকে আরো এই লিস্টে রাখলাম। একটা আলাদা কনসেপ্ট, এবং আমরা সবসময় বলি সাহিত্য, লেখা, শিল্প নিয়ে এক্সপেরিমেন্ট খুব দরকার, তবেই গিয়ে আমরা নতুন জিনিস পাবো। আর এই বইটা একটা দারুণ এক্সপেরিমেন্ট করেছে। আমি মুখিয়ে আছি বইটা সেকেন্ড পার্টের জন্য, এবং কথা হবে অন্য কোনো ভিডিওতে। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো সেই ফুলের দল, অভিক মুখোপাধ্যায়ের লেখা। সেই ফুলের দল একটা নন ফিকশন বই, এবং সেটা ভারতের পলিটিক্সকে নিয়ে লেখা। সেই ফুলের দল অর্থাৎ পদ্ম ফুলের উত্থানকে নিয়ে লেখা। পদ্ম ফুলের উত্থান অর্থাৎ বিজেপির উত্থানে যে মানুষগুলো বিশেষ ভূমিকা পালন করেছিলেন, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, তারা যেমন এসেছেন সেই সময় কংগ্রেসের নেতা এবং তাদের ব্যক্তিগত জীবন। এসেছে অটল বিহারী বাজপেয়ীর পার্সোনাল জীবন, তার লাভ লাইফ, বিতর্কিত লাভ লাইফের কথা। এসেছে কি করে তিনি গোড়া হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেও হয়ে উঠেছিলেন সেকুলার বয়, এবং লালকৃষ্ণ আডবাণী যিনি লিবারেল পরিবেশে বড় হয়ে উঠেছিলেন হিন্দু পোস্টার বয়। উঠে এসেছে আরএসএস এর কথা, অর্থাৎ রাষ্ট্রীয় সেবক সংঘ, কিভাবে সেটা ভারতের রাজনীতিকে প্রভাবিত করেছে, বা ভারতের রাজনীতির আজ কিভাবে এই আদ্য প্রান্ত নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশনকে ছুঁয়েছে, সেই সমস্ত কথা। ভারতের পলিটিক্স নিয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন। যথেষ্ট আনবায়াসড ভাবে লেখক লিখেছেন, এবং লেখক এক জায়গায় বলেছেন যে বিহঙ্গ হয়ে দেখার কাজ লেখকের। আমার মনে হয় লেখক সেটাই এখানে করেছেন। আমরা প্রত্যেকে কম বেশি কোনো না কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি, এবং সেটা কম বেশি আসলেও এখানে যেভাবে লেখক লিখেছেন সেটা ইগনোরেবল। এবং বইটা যেভাবে শেষ হচ্ছে, বা আমার একজন প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ী জি, তার সম্পর্কে যত কিছু আমি জানতে পারছি, এই বইটা আপনাকে উপলব্ধি করাবে যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র বর্তমান সরকার নয়,
এর একটা ইতিহাস রয়েছে। কংগ্রেসের যে এক আধিপত্য চলেছিল তাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রেখেছিল এই দল, এবং আমরা সবাই জানি ডেমোক্রেসিতে শক্তিশালী বিরোধী কতটা ইম্পর্টেন্ট। বইটা যেভাবে শেষ হয়েছে সেটাই আমার বইটা আরো বেশি ভালো লেগেছে। আরো একটা জিনিস, অভিক মুখোপাধ্যায় যেভাবে লিখেছেন এটা কোথাওই মনে হয় না আমি কোনো পলিটিক্যাল নন ফিকশন পড়ছি। বরঞ্চ মনে হয় এই সমস্ত ঘটনা বা যে সমস্ত চরিত্র, এত চরিত্র এসছে মহাত্মা গান্ধী থেকে শুরু করে সব, একটা মনে হয় যে একটা টার্টান থ্রিলার পড়ছি। যেহেতু বইটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে তাই এখানেই শেষ করছি এই বলা। এটাও আমার এই বছর পড়া ভালো লাগার বইয়ের মধ্যে অবশ্যই। এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো আবারও একটা অসমাপ্ত বই, নীলকর টমাস ম্যাচেলের দিনলিপি 1840 থেকে 1852, অনুবাদ ও সম্পাদনা পার্থ সারথী ভৌমিক। আসলে এই বইটা অসমাপ্ত বলতে আমি অর্ধেক পড়েছি এবং ইচ্ছা করে এই বইটা আমি শেষ করছি না। মানে একজন সাহেব, তিনি ইংল্যান্ড থেকে ভারতে এলেন, এসে বাংলায় থাকলেন, বাংলার বিভিন্ন জায়গায় ঘুরলেন। সেই মানুষটা তার জীবনের সমস্ত ঘটনা লিপিবদ্ধ করলেন এই যে এটার মধ্যে, যেটা কোথাও প্রকাশিত হয়নি। তিনি প্রত্যেকদিন জার্নাল লিখতেন, তিনি ছবি আঁকতেন, এবং প্রথমবার ব্রিটিশ মিউজিয়াম থেকে এটা ছাপার অক্ষরে এলো। আমি কি করে সেটাকে খুব কম দিনে শেষ করে ফেলবো? আমার মন চায় না এই বইটাকে শেষ করতে। আমি লেখকের সঙ্গে, মানে সাহেবের সঙ্গে ধীরে ধীরে পড়ি, 1-2 পাতা করে। আজকেও পড়েছি 2-3 পাতা, এভাবেই পড়ি, একটা দুটো ডেট পড়ি। ভয় হয় যে বইটা শেষ হয়ে গেলে আমার মধ্যেও এক মন খারাপ তৈরি হবে। টমাস ম্যাচেল নীলকর সাহেব ছিলেন। নীলকর মানে ভীষণ অত্যাচারী, যাদের দেখে আমার রাগ হতো, যাদের কথা ভাবলেই আমার মধ্যে একটা কেমন একটা রক্ত গরম হওয়া ব্যাপার হতো। কিন্তু নীলকর টমাস ম্যাচেল আমার মনকে স্নিগ্ধতা দেন, শান্তি দেন। এই সাহেবের প্রতি আমার কোনো রাগ বিদ্বেষ নেই, বরঞ্চ অনেকটা ভালো লাগা আছে, সম্মান আছে, শ্রদ্ধা আছে। নীলকরদের সম্পর্কে আমরা যে ধারণা নিয়ে বড় হয়েছি সেটা অনেকটা ভাঙতে সাহায্য করে। তৎকালীন বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, সমাজ জীবন নিয়ে অনেক কিছু জানা যায়, সেটা আমার আরো ভালো লাগছে। এই বইটা আমাকে এই বছর একটা আলাদা ভালো লাগা দিয়েছে। শেষ করার পরে এই ভালো লাগাটা থাকবে না, কারণ বইটা শেষ হয়ে গেলে আমার মন খারাপ হবে, সেই জন্য এই বছরই দেখিয়ে দিলাম। এই বইটাও দারুণ একটা বই। এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদের। হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে লেখা। এটা নন ফিকশনাল ফিকশন, অর্থাৎ সমস্ত সত্যি ঘটনার মধ্যে লেখক কিছু কিছু কল্পনা দিয়ে উপন্যাসের আকারে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে লিখেছেন। এই বইটাকে এখানে রাখার বিশেষ কারণ হলো এই বইটাকে লেখক যেভাবে লিখেছেন, স্বাধীনতা সংগ্রাম বলতেই আমরা বুঝি মার কাটারি ব্যাপার, বিরাট ভারী একটা বই, যেটা পড়তে গিয়ে চোখে জল আসবে, মন বেদনায় ভরে যাবে, যেটা পড়তে গিয়ে একটা এত খারাপ লাগা কাজ করবে যে আমরা কিছু করতে পারবো না। আর এখানেই এই বইটা ব্যতিক্রম। হুমায়ুন আহমেদ তার লেখনীর যে স্টাইল রয়েছে, যেটাকে হুমায়ুনি স্টাইল আমি নিজের মতো করে বলি, সেই হুমায়ুনি স্টাইল দিয়ে এই বইটাকে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামের বইয়ের থেকে আলাদা করে ফেলেছেন। উনি এমন ভাবে এটা লিখেছেন যে আপনার কখনো কখনো মনে হবে যে না, এটা কোনো সাধারণ বই, যেমন হুমায়ুন আহমেদের বইগুলোতে হয়। কোনো খামখেয়ালি চরিত্র রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি রয়েছে, অদ্ভুত কিছু প্রেডিকশন রয়েছে, কিন্তু তারপরে কিছু জায়গা আসে, হুট করে চোখের সামনে একটা লোক মারা যায়, হুট করে কিছু মেয়েকে রেপ করা হয়, হুট করে একসঙ্গে মাস কিলিং হয়। এই সমস্ত ঘটনা আপনাকে আমার মনে করে যে না, এটা তো স্বাধীনতা সংগ্রামেরই বই, এটা তো একটা দেশের স্বাধীন হওয়ার বই। এই বইটা নিয়ে আমরা ডিটেলস অবশ্যই কোনো ভিডিওতে কথা বলবো। তো এই ছিল আজকে আমার সমস্ত ভালো লাগার বই। এরপর যে দুটো উপন্যাস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুটো উপন্যাস, গৌর মল্লার এবং কালের মন্দিরা। এই দুটো উপন্যাসই এই ঐতিহাসিক সমগ্রে আমার বাকি ছিল এবং এই বছর আমি সেই দুটো পড়ে ফেলেছি। একটা হুন আক্রমণ নিয়ে লেখা এবং একটা শশাঙ্ক পরবর্তী বাংলার অবস্থা নিয়ে লেখা। দুটোই ঐতিহাসিক উপন্যাস এবং দুটোই ভীষণ ভালো লাগার উপন্যাস। আলাদা করে হয়তো বলার কিছু দরকার নেই, ঐতিহাসিক উপন্যাস পড়তে যাদের ভালো লাগে এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যাদের প্রিয় লেখক তারা অবশ্যই উপন্যাস দুটো পড়তে পারেন, আলাদা করে পাবেন না। এই সমগ্র বা শরদিন্দু অমনিবাস থেকেই আপনাকে পড়তে হবে। এই ছিল আমার 2023-এ পড়া বেস্ট বুকস। যে বইগুলো, কিছু বই আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে, কিছু বইয়ের লেখনের স্টাইল আমার ভালো লেগেছে, কিছু বইয়ের এক্সপেরিমেন্ট আমার ভালো লেগেছে। এবং আপনাকে আমি বলবো আপনার প্রিয় বইগুলো আমাকে জানিয়ে দিয়েছেন, যেগুলো আমি পড়িনি সেগুলো আমি 2024-এ আমার TBR-এ অবশ্যই অ্যাড করে নেব। যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।